আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 6 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের পার্ট 6 পুরো কাভার হয়ে যাবে, অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে পার্ট 6 এর এখানে যে গল্পটি আমাদেরকে দিয়েছে অনুচ্ছেদটি সেটা আমরা পড়ব এবং সবশেষে এখানে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা সেগুলোর উত্তর নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্ট 6 এখানে দোয়েল পাখি সম্পর্কে আমাদেরকে দিয়েছে। দোয়েল আমরা সবাই জানি, দোয়েল আমাদের জাতীয় পাখি। আমাদের গ্রামের বাড়ির আশেপাশের আনাচে কানাচে কিন্তু এই দোয়েল পাখি দেখা যায়। খুবই সুন্দর এবং শান্ত প্রকৃতির একটি পাখি। তো আমরা এখন এই দোয়েল পাখি সম্পর্কে জানব। তো আমরা দেখি, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। আমরা সবাই এটা জানি। দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে দোয়েল পাখিরা কি উড়ে বেড়াচ্ছে, খাদ্য খাচ্ছে, দেখতে পারবো আমরা। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। এরা কি মানব বসতির মানে মানুষ যেখানে বসবাস করে তারা তাদের কাছাকাছি, তাদের বাড়ির আঙ্গিনায় এরকম জায়গায় কিন্তু তারা কি বসবাস করতে পছন্দ করে বা থাকতে পছন্দ করে। এবং যেসব জায়গায় ফসলের ক্ষেত বা নদী জলাশয় আছে, মাছ ধরে খাবে বা ফসলের যে ফসলগুলো রয়েছে ধান বা ভুট্টা, এগুলো যে জায়গায় হয় সেগুলোতে তারা কি বেশি দেখা যায় একটু। এরপর আমরা দেখি, অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর। এর গায়ের রং কালো বা ধূসর। দোয়েল পাখির গায়ের রং কি কালো বা ধূসর। এই যে দোয়েল পাখির যে আকৃতিটা রয়েছে কীরকম দেখতে, এটা তোমরা অবশ্যই জেনে রাখবে বা মাথায় রাখবে। এগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে প্রশ্ন হতে পারে। এবং পেটের দিকটা সাদা। দোয়েল পাখির পেটের দিকটা সাদা। দোয়েল ছোট আকারের পাখি। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 ইঞ্চি, ওজন 30 থেকে 80 গ্রাম। তো দোয়েল পাখির যে দৈর্ঘ্য বা লম্বাটা সেটা কি 6 থেকে 7 ইঞ্চি, আর ওজন হচ্ছে 30 থেকে 80 গ্রাম। চোখের রং কালো, লেজ বেশ লম্বা। বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে। দোয়েল পাখি গাছের কোটরে বা ঝোপঝাড়ে বাসা বানায়। গাছের কোটরে মানে গাছের ভিতরে যে ফাঁকা বা ফুটো জায়গা থাকে সেখানে তারা কি করে, এবং ঝোপঝাড়ে তারা কি বাসাটা তাদের বানায়। বেশিরভাগ সময় এদের জোড়ায় থাকতে দেখা যায়। দোয়েল পাখি বেশিরভাগ সময় তাদের কি জোড়ায় দেখতে পাওয়া যায়, মানে দুজন রয়েছে, তারা দুজন করে বের হয়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পাড়ে। স্ত্রী দোয়েল কখন ডিম পাড়ে? এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। সাধারণত 3 থেকে 5টি ডিম পাড়ে। এই দোয়েল পাখির স্ত্রী দোয়েল পাখি 3 থেকে 5টি ডিম পাড়ে। ডিমের রং হালকা নীলচে সবুজ হয়, তার উপর বাদামি ছোপ থাকে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়, স্ত্রী দোয়েল ডিম তা দেয়। স্ত্রী দোয়েল ডিম তা দেয় মানে বাচ্চা ফোটানোর জন্য তারা কি ডিমকে তা দেয়। প্রায় 2 সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। দোয়েল পাখির ডিম থেকে বাচ্চা বের হতে কত সময় লাগে? ছানা বের হতে 2 সপ্তাহ। দোয়েল পাখি 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। এরা সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায়, তখন লেজের ডগা নাচায়। প্রয়োজন না হলে এরা একটানা বেশি দূর ওড়ে না। দোয়েল খুব ভোরে কিংবা বিকালবেলায় মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। আমাদের আশপাশের অনেক দেশে দোয়েল পাখি আছে। নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে। এটি দোয়েলের চত্বর নামে পরিচিত। তো নানা কারণে কিন্তু আমাদের মানুষের কর্মকাণ্ডের কারণে দোয়েল পাখি দিন দিন কি হচ্ছে, তাদের ভাষা হারিয়ে ফেলছে, তাদের খাবার কমে যাচ্ছে। এজন্য কি তারা দিন দিন তাদের কমে যাচ্ছে। কোটর মানে দেখো কি গাছের গায়ের গর্ত। কোটর মানে হচ্ছে গাছের গায়ের গর্ত। এবং ধূসর মানে হচ্ছে ছাই রং। আর মানব বসতি মানে হচ্ছে মানুষ যেখানে বসবাস করে। এবং ভাস্কর্য মানে হচ্ছে পাথর, ধাতু, কাঠ ইত্যাদি খোদাই করে বানানো শিল্পকর্ম। তো আমরা এই গল্পটি পড়লাম বা অনুচ্ছেদটি পড়লাম। এখন আমাদের এখানে অনুশীলনীর যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অনুশীলনীতে প্রথমেই আমাদেরকে দিয়েছে যে পাঠ থেকে প্রশ্ন বানাই। এখানে আমাদেরকে ওই উপরে যে আমরা পাঠটি পড়লাম এখান থেকে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনেছি। যেমন এখানে আমরা কিভাবে এই পাঠ থেকে প্রশ্ন করব। দেখো এখানে বলেছে একটি লাইনে দোয়েল পাখি 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। তাহলে আমরা এই লাইনটিকে প্রশ্ন তৈরি করতে পারি হচ্ছে দোয়েল পাখি কতদিন পর্যন্ত বাঁচে। আবার আমরা প্রশ্ন করতে পারি যে কে 12 থেকে 15 দিন পর্যন্ত বাঁচে। এভাবেই আমরা
এই যে লাইনগুলো রয়েছে এগুলোর মধ্যে এই যে এখানে আমাদেরকে যে দিয়েছে প্রশ্নবোধক শব্দগুলো কি, কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন, কোন এগুলো ব্যবহার করে এবং কত এগুলো ব্যবহার করে আমরা কি ওই পার্টটি থেকে একটি একটি করে লাইন বেছে নেব এবং সেখান থেকে আমরা প্রশ্ন তৈরি করব। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। তো দেখো পার্ট থেকে আমরা যেভাবে প্রশ্ন তৈরি করতে পারি, কি দিয়ে প্রশ্ন তোমাদের বইয়ে দেয়া ছিল দোয়েল পাখি কি খায়। এরপর আমরা কোথায় দিয়ে পার্ট থেকে একটি প্রশ্ন বানাবো, সেটা হচ্ছে দোয়েল পাখি কোথায় বাসা বানায়। অথবা আরও কিন্তু কোথায় দিয়ে আমরা কিন্তু এই পার্ট থেকে আরও অনেক ধরনের প্রশ্ন তৈরি করতে পারি। তোমরা নিজেরাও প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। কখন দিয়ে আমরা একটি প্রশ্ন তৈরি করতে পারি, সেটা হচ্ছে স্ত্রী দোয়েল কখন ডিম পাড়ে। এরপর আমরা কিভাবে দিয়ে একটি প্রশ্ন তৈরি করব, সেটা হচ্ছে কিভাবে দিয়ে দোয়েল কিভাবে চলাফেরা করে। কেমন দিয়ে একটি প্রশ্ন তৈরি করতে পারি, দোয়েল পাখির ডিমের রং কেমন। কেন দিয়ে আমরা একটি প্রশ্ন তৈরি করতে পারি, সেটা হচ্ছে দোয়েল পাখির সংখ্যা দিন দিন কেন কমে যাচ্ছে। এরপর কোন, এটা দিয়ে আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি, কোন পাখি আমাদের জাতীয় পাখি। আর কত দিয়ে আমরা একটি প্রশ্ন তৈরি করতে পারি, সেটা হচ্ছে একটি দোয়েল পাখি কত বছর বাসে। এভাবেই মূলত আমরা এই পার্টটি থেকে এই শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করব। তো এখন একটু দেখো, এখানে 2 নম্বরে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। বন্ধনী থেকে দেখো এখানে বন্ধনীর ভিতরে এই যে প্রথম বন্ধনী এবং বা আছে, তার মানে এখানে এবং বার মধ্যে যে কোনো একটি হবে। এখানে যেমন পেন্সিল ড্যাশ কলম দিয়ে লেখো, তাহলে এখানে কি হবে, পেন্সিল বা কলম দিয়ে লেখো, মানে যে কোনোর একটা দিয়ে লিখতে হবে। এজন্য আমরা কি ব্যবহার করব, বা। আবার যদি আমাদেরকে দুটো দিয়েই লিখতে বলা হতো তাহলে কিন্তু বলা হতো যে পেন্সিল এবং, তাহলে আমরা বলতাম যে পেন্সিল এবং কলম দিয়ে লেখো। যেহেতু আমরা সাধারণত পেন্সিল অথবা কি কলম দিয়ে লেখো এ ধরনেরই প্রশ্ন হয়, তাহলে আমরা এখানে কোন শব্দটি নিব, এখানে আমরা বা, এটা এই ফাঁকা ঘরে আমরা কি লিখব, বা শব্দটি লিখব। কারণ হয় পেন্সিল দিয়ে লেখো, না হয় কলম দিয়ে লেখো। কলম আর পেন্সিল দিয়ে তো একসাথে লেখা যাবে না, তাহলে আমরা এখানে কি লিখব, বা লিখব। এরপর খ নম্বরে হচ্ছে এই গাছে দোয়েল ড্যাশ কোকিল যে কোনো একটির পাখির বাসা আছে। তাহলে এই গাছে হয় কোয়েল পাখির বাসা, দোয়েল পাখির বাসা আছে, না হ্যাঁ কোকিল পাখির বাসা আছে। দুটো পাখির আর একই গাছে তো বাসা থাকতে পারে না। যদি দুটো পাখির একই সাথে বাসা থাকতো তাহলে আমরা দিতাম যে এই গাছে দোয়েল এবং কোকিল যে কোনো একটি, তাহলে তো থাকতো না। এখানে কি হবে, এই গাছে দোয়েল অথবা কোকিল, তাহলে এই ফাঁকা ঘরে আমরা কি লিখব, কোকিল লিখবে। এখানে আমরা কি লিখব, অথবা লিখব। এই গাছে দোয়েল, এখানে আমরা নিব অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। এরপর গ নম্বরে দেখো, আজ মালতী ড্যাশ সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। তাহলে দেখো মালতীও বিদ্যালয়ে আসেনি এবং সাবিনাও বিদ্যালয়ে আসেনি, তাহলে আমরা কি লিখব, ও। মালতী এবং সাবিনা তাহলে দুজনকেই বোঝাবে। আর যদি কিংবা দিতাম তাহলে দুজনের একজন আসতো, তাহলে এখানে আমরা কি লিখব, ও শব্দটি আমরা এই ফাঁকা ঘরে নিব। মালতী এবং সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। এরপর ঘ নম্বরে দেখো, গাছের ডালে ড্যাশ মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। গাছের ডালে ড্যাশ মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়, তাহলে কি হবে, গাছের ডালে অথবা তো হয় না, মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। তো গাছের ডালে, আর দোয়েল কিন্তু মাটিতেও লাফিয়ে লাফিয়ে বেড়ায়, এই জন্য আমরা কী নেব, ও। মানে দুই জায়গায়, গাছের ডালেও লাফিয়ে বেড়ায় আবার মাটিতেও লাফিয়ে বেড়ায়, তখন আমরা ও নিব। আবার যদি যে কোনো এক জায়গায় লাফিয়ে বেড়াতো তাহলে আমরা অথবাটি নিতাম। তো দেখো সবশেষের বিষয়টি, চা ড্যাশ শরবত কোনটি খাবে। তাহলে এখানে যে কোনো একটির কথা কিন্তু বলা হয়েছে, চা খাবে নাকি শরবত খাবে। তাহলে আমরা এখানে কি দেব, কিংবা দেব, কিংবা এখানে আমরা বসাবো চা কিংবা শরবত কোনটি খাবে। তো এখান থেকে আমরা বুঝলাম যে যদি দুটোর কথাই বোঝানো হয় তাহলে আমরা এবং ব্যবহার করব। আর যদি দুটোর মধ্যে একটিকে বোঝানো হয় তাহলে আমরা বা, অথবা, কিংবা এগুলো ব্যবহার করব। আর দুটোই বোঝালে এবং অথবা ও ব্যবহার করব। এটাই মূলত এখান থেকে আমরা শিখতে পারলাম। এরপর আমরা, শিক্ষার্থীরা তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে।
তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। পরবর্তী কাজটি দেখব, সেটা হচ্ছে শব্দ সাজিয়ে বাক্য লিখি। তো এখানে আমাদেরকে দেখো কি দিয়েছে, আমাদেরকে এলোমেলো করে শব্দগুলো দিয়েছে। নাম, জাতীয়, বাংলাদেশের পাখির দল। এটা কি কোনো বাক্য হলো বলো তো? সেটাই বাক্য যেটা কিন্তু অর্থ দিবে। এটা কিন্তু কোনো অর্থ দিচ্ছে না। এখানে দিয়েছে দেয় পুরুষ পাহারা বাসা দোয়েল, মানে এলোমেলোভাবে শব্দগুলো দিয়েছে। শব্দগুলো আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো 3 নম্বর যে প্রশ্নটি আমাদের দিয়েছে, এটার এখন আমরা উত্তর করার চেষ্টা করি। তো দেখো, এরপর এখানে শব্দ সাজিয়ে বাক্য লিখে, এগুলো আমি সরাসরি তোমাদের এখানে উত্তর তৈরি করে দিয়েছি। ক নাম্বার আমরা লিখব বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। খ নম্বরে আমরা যে সঠিক বাক্যটা সেটা হবে পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। গ নাম্বার হবে দোয়েল ছোট আকারের পাখি হয়। তো এখানে মূলত দোয়েল হয় ছোট আকারের পাখি বা দোয়েল ছোট আকারের পাখি হয়, যে কোনো একটি দিলে হবে। সাধারণত আমরা এখানে যদি দোয়েল হয় দেই তাহলে কিন্তু ভালো হবে। দোয়েল হয় ছোট আকারের পাখি, তাহলে আমরা কি দেব? দোয়েল হয়, এই হয়টা আমরা কি দেব? দোয়েলের পরে দেব। দোয়েল হয় ছোট আকারের পাখি। আর ঘ নাম্বারে আমরা কি দেব? পাখি আমাদের অনেক উপকারে আসে। এবং সবশেষে আমরা নাম্বার সেটা সাজিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে পাখি বেশিরভাগ গাছে বাসা বানায়। বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। আমরা কি দেব? বেশিরভাগ, একটি মিস্টেক রয়েছে, এই বেশিরভাগটা প্রথমে হবে বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। কি হবে? বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। এভাবেই আমরা মূলত এই 3 নাম্বারটা যে আছে এটার উত্তর করার চেষ্টা করি। দেখো এখানে চ নাম্বার যে প্রশ্নটি বা চ নাম্বার যে অপশনটি, এটা আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি? গান শুনে জুড়ায় কান পাখির। তো আমরা এটা লিখব যে পাখির গান শুনে কান জুড়ায়। এটা আমরা কি লিখব? যে পাখির গান শুনে কান জুড়ায়। এটা আমরা হচ্ছে সঠিক বাক্য, এভাবে লিখবে। এখন আমরা পরবর্তী যে আমাদেরকে একটি দিয়েছে বিপরীত শব্দ লিখি। এই শব্দগুলোর এখন আমাদেরকে কি লিখতে হবে? বিপরীত শব্দ লিখতে হবে। যেমন এখানে রয়েছে পছন্দ, সুন্দর, প্রিয়, খুশি এবং হালকা, রাত, দূর। এই যে শব্দগুলো রয়েছে এগুলোর বিপরীত শব্দ বা উল্টো শব্দটা আমাদেরকে লিখতে হবে। তো এটার উত্তর দেখার চেষ্টা করি। তো দেখো এই বিপরীত শব্দগুলো কী হবে? পছন্দের বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ, এবং সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত, প্রিয়র বিপরীত হচ্ছে অপ্রিয়, খুশির বিপরীত হচ্ছে অখুশি বা বেজার, হালকার বিপরীত কি? ভারী, রাতের বিপরীত হচ্ছে দিন, এবং দূরের বিপরীত হচ্ছে নিকট বা কাছ। এগুলি হচ্ছে মূলত বিপরীত শব্দ। এভাবেই আমরা বিপরীত শব্দগুলো লিখব। এরপর আমরা পরবর্তী কাজ, তো এখানে দেখো 5 নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা সেটা লিখতে। যেমন এখানে দিয়েছে দোয়েল, গাছ, বক এবং শালিক। দেখো এই শালিক একটা পাখির নাম, গাছ, বক একটা পাখির নাম এবং দোয়েল হচ্ছে একটা পাখির নাম। এই তিনটোই হচ্ছে পাখির নাম, এবং এখানে একটি আলাদা ধরনের দিয়েছে, সেটা হচ্ছে গাছ। গাছ কিন্তু এই পাখি নয়, তার মানে এখানে গাছটাই হচ্ছে আলাদা। মূলত এভাবেই আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। তো এটার উত্তর দেখি। তো দেখো এটার উত্তর, প্রথমটি তো দেওয়াই ছিল। এখানে দেখো লেজ, পাখা, মাথা, পাথা, এগুলোর মধ্যে কোনটা আলাদা? দেখো লেজ, পাখা, মাথা, এগুলো কি একটা শরীরের অংশ না? একটা পশুর শরীরের অঙ্গ, এজন্য কি এগুলো এক ধরনের, আর পাতাটা কিন্তু আলাদা ধরনের। এজন্যই আমরা কি লিখবো? পাতা। পাতা হলো অন্যগুলো প্রাণীর শরীরের অংশ, পাতাটা হচ্ছে আলাদা শব্দ। এরপর রয়েছে ফল, দানা, মূল, ফুল, এগুলোর মধ্যে কোনটি আলাদা? এগুলোর মধ্যে ডানা আলাদা। সাদা ধূসর, পাখি কালো। এই দেখো সাদা হচ্ছে রঙের নাম, ধূসর হচ্ছে রঙের নাম, আর কালো হচ্ছে রঙের নাম, এবং পাখিটা হচ্ছে আলাদা, এজন্য আমরা কি লিখবো? পাখি। এরপর কি দেবো? এখানে ওই অন্যগুলো রঙের নাম বা অন্যগুলো প্রাণীর নাম, এগুলো তোমাদের লিখতে হবে না, তোমরা জাস্ট পাতা দিবা, ডানা দিবা, পাখি দিবা। এরপর দেখো নদী, জলাশয়, পাহাড়, পুকুর, এখানে পাহাড়টা হচ্ছে আলাদা। আর এপ্রিল, জুলাই, মে, এগুলোর মধ্যে ছানাটা হচ্ছে আলাদা। এবং সবশেষে পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা, এগুলোর মধ্যে হচ্ছে পাখিটা আলাদা। তো এভাবেই মূলত আলাদা করে যে শব্দটি হবে সেটা আমরা আলাদা করে পাশের ছকে লিখে দেব বইয়ে। তো এখন আমাদেরকে এখানে 6 নম্বরে আরেকটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে আমাদেরকে উপরে যে আমরা পার্টটি পড়লাম দোয়েল পাখি সম্পর্কিত, সেই পার্টটি থেকে আমাদেরকে 6টি প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। তো এগুলোর প্রশ্নগুলো আমরা প্রথমে পড়বো, তারপর সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ক নম্বর প্রশ্নটি কী ছিল? দেখো দোয়েল পাখি কোথায় দেখা যায়? তো এটার উত্তর হিসেবে আমরা দেব যে দেশের সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা বিশেষ করে ফসলের ক্ষেত, নদী বা জলাশয়ের কাছাকাছি এবং মানব বসতির আশেপাশে থাকতে পছন্দ করে। এরপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে?
দোয়েল পাখি সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। ফসলের ক্ষেত্রে প্রচুর পোকামাকড় পাওয়া যায় বলে এরা সেখানে খাবারের সন্ধানে আসে। এরপর গ নাম্বার আমরা লিখব প্রশ্নটি হচ্ছে দোয়েল পাখি কখন বাসা বানায়? তো এটার উত্তর হবে দোয়েল পাখি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায় এবং এই সময় স্ত্রী দোয়েল ডিম পাড়ে। আর ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? এটার উত্তর হিসেবে আমরা দেব দোয়েল পাখি খুব ভোরে বা বিকেলবেলায় মিষ্টি সুরে গান গায়। এরপর এদের এই মিষ্টি ও মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করেছে। এরপর চ নম্বর প্রশ্নটি হচ্ছে নম্বর প্রশ্নটি হচ্ছে পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে? তো এটার উত্তর হিসেবে আমরা দেব পরিবেশের পরিবর্তন, বন জঙ্গল উজাড় হওয়া এবং বিভিন্ন প্রাকৃতিক ও মানুষের তৈরি কারণে পাখিদের বসবাসের জায়গা ও খাবারের অভাব দেখা দিচ্ছে। এই নানা কারণে পাখি দিন দিন কমে যাচ্ছে। এবং ছ নম্বর প্রশ্নটি হচ্ছে পাখির জন্য আমরা কি করতে পারি? তো এটার উত্তর হিসেবে আমরা দেব আমরা পাখিদের জন্য গাছ লাগাতে পারি, তাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে পারি এবং তাদের নিরাপদ আশ্রয় ও বাসা নষ্ট না করে তাদের সুরক্ষা দিতে পারি। তো এটাই হচ্ছে মূলত তোমাদের ৬ নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তর আমরা খুব সুন্দরভাবে খাতায় লিখে নিব। তো এরপর দেখো পরবর্তী কাজটি, সেটা হচ্ছে ছক থেকে শব্দ খুঁজে বের করি। যেমন এখানে দিয়েছে গা আর ছ, মানে এখানে প্রত্যেকটা ছকে এক একটা করে শব্দ দিয়েছে। তো 2টা বা 3টা আমরা ছক মিলিয়ে একটা করে শব্দ তৈরি করব। যেমন গা আর ছ মিলে একটা শব্দ হয় গাছ। আবার এখানে স, বু আর জ মিলিয়ে একটা শব্দ হয় সবুজ। আবার দেখো এই দুটো শব্দ মিলে কিন্তু আমরা একটা শব্দ তৈরি করতে পারি, সেটা হচ্ছে তা আর ল, তাল। আবার এই ল আর তা মিলে আমরা একটা শব্দ করতে পারি, সেটা হচ্ছে লতা। আবার এখানে দেখো এই ডা আর ব মিলে আমরা একটা শব্দ করতে পারি, সেটা হচ্ছে ডাব। এভাবে কিন্তু আমরা অসংখ্য শব্দ, যেমন এখানে পা আর খি মিলে আমরা একটা শব্দ তৈরি করতে পারি পাখি, বা এখানে বা আর র মিলে আমরা একটা শব্দ করতে পারি, সেটা হচ্ছে বার। এভাবে আমরা অসংখ্য শব্দ তৈরি করব। এই শব্দগুলো আমরা এখানে লিখব। তো এখন আমরা মূলত 8 নম্বর যে আমাদের কাজ দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। একটি পাখি নিয়ে রচনা লিখি। তো এখানে মূলত যেভাবে রচনাটি লিখতে হবে সেটা হচ্ছে পাখিটির নাম, পাখিটি কোথায় দেখেছো, পাখিটি দেখতে কেমন, এরা কেমন করে ডাকে, এরা কোথায় থাকে, কী ধরনের খাবার খায়, এগুলো দিয়ে একটা আমাদেরকে কি রচনা লিখতে হবে। তো এই রচনাটি আমরা এখন দেখার চেষ্টা করি একটি পাখি নিয়ে। তো দেখো এখানে আমি একটি শালিক পাখি নিয়ে রচনা লিখেছি। একটি তোমাদের বইতে দোয়েল পাখি নিয়ে একটি রচনা দেয়াই আছে, ওটা তোমরা হুবহু লিখলেও কিন্তু হবে। দোয়েল পাখি দিয়ে রচনা যদি লিখতে চাও, বইয়ে যে অনুচ্ছেদটি রয়েছে সেটা নিয়ে তোমরা লিখবে, তাহলেই কিন্তু দোয়েল পাখি নিয়ে একটি রচনা হবে। এখন মূলত তোমরা যদি একটু অন্য পাখি দিয়ে রচনা লিখতে চাও, তাহলে তোমরা শালিক পাখি দিয়ে রচনা লিখতে পারো, অথবা তোমরা টিয়া পাখি বা তোতা পাখি এগুলো দিয়েও তোমরা একটা রচনা লিখতে পারো। যেমন এখানে প্রথমে দিয়েছিল পাখির নাম কি, তো আমার দেখা একটি অতি পরিচিত পাখি হলো শালিক। পাখিটি কোথায় দেখেছো, যে প্রশ্নগুলো মূলত আমাদেরকে করেছিল, আমি আমাদের বাড়ির উঠোনে, রাস্তাঘাটে এবং ফসলের ক্ষেতে প্রায় শালিক পাখি দল বেঁধে ঘুরে বেড়াতে দেখেছি। পাখিটি দেখতে কেমন? শালিক পাখির গায়ের রং খয়েরি বা বাদামি, এর মাথা ও ঘাড় কালো রঙের হয়, এদের ঠোঁট বা উজ্জ্বল হলুদ রঙের এবং চোখের নিচেও হলুদ রঙের ছোপ থাকে। এরা কেমন করে ডাকে, এটা মূলত আমরা লিখব শালিক পাখি খুব চঞ্চল এবং এরা সারাক্ষণ কিচির মিচির শব্দ করে ডাকে। এরা ডাকের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে। এরপর কি লিখতে হবে, এরা এরপর কি লিখতে হবে, এরা কোথায় থাকে? এরা সাধারণত লোকালয়ে থাকতে পছন্দ করে। গাছের কোটরে, দালানের কোণে বা পুরনো বাড়িতে এরা খড়কুটো দিয়ে বাসা বানায়। তো এরপর দেখো কী ধরনের খাবার খায় এরা। শালিক সর্বভোগ পাখি, এতে ভাত, রুটির টুকরো, ফলমূল ও ফসলের ক্ষেতের ক্ষতিকর পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। এটাই মূলত এই শালিক পাখি দিয়ে একটি রচনা। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা এই পার্টটি দোয়েল পাখির যে পার্টটি ছিল সেটা সম্পূর্ণ শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 7 নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।